Burhan Wani's legacy continues to inspire the struggle and sacrifices of millions of Kashmiris. There can be no compact with terrorism. In fact, Pakistan should realize that cross-border terrorism against India will inevitably invite consequences. The UN has always maintained that peace and development go hand in hand. Yet, when challenges to one have emerged, due regard has not been given to the other. নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়া ৭৯তম ইউএন অধিবেশনে ভারত এবং পাকিস্তানের নজিরবিহীন বাকযুদ্ধে রীতিমতো তোলপাড় হলো গোটা বিশ্ব। কাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ করে বসেন। সমগ্র ভাষণে তিনি ভারতের প্রসঙ্গ টেনেছেন ১২ বারের বেশি এবং তার নিজের দেশের কথা বলেছে ১৪ বার এবং কাশ্মীর প্রসঙ্গ তিনি টেনেছেন ১৬ বার। অর্থাৎ পরিষ্কারভাবে পাকিস্তানি প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান এখনো ভারত এবং কাশ্মীরকে নিয়ে অবসেশনে ভুগছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ যখন ভারতকে ইউএন যে কাউন্সিল তার স্থায়ী সদস্য করার প্রস্তাব দিয়েছে, ঠিক তখনই পাকিস্তান একমাত্র দেশ যারা কিনা ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে গোটা বিশ্বের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আর এই পাকিস্তানের বিভিন্ন মন্তব্যের পরই কালই ভারতীয় কূটনীতিবিদ কিন্তু যথার্থ ভাষায় পাকিস্তানকে পাল্টা দিয়েছেন। আর আজ ইউএন এর কাউন্সিলে দাঁড়িয়ে গোটা বিশ্বের সামনে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর রীতিমতো ধুয়ে দিয়েছেন পাকিস্তানকে। সব মিলিয়ে আরো একবার ভারত পাকিস্তানের বাকযুদ্ধ এবং ভবিষ্যতে যে ভারত পাকিস্তানের বাকযুদ্ধ এক অন্য মাত্রায় যাচ্ছে তা কিন্তু গোটা বিশ্ব বুঝে গেছে কাল। আর এই সব কিছু নিয়েই আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা চ্যানেলটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটটি সংগ্রহ করবেন। কাল গোটা বিশ্বের সামনে ইউএন কাউন্সিলে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতকে একাধিক ক্ষেত্রে কিন্তু অভিযুক্ত করেছেন। পরবর্তীকালে তিনি বলেছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে। তিনি আরো বলেন, আজ আমরা বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। কিন্তু এরপরেই তিনি কাশ্মীর সমস্যা নিয়ে একাধিক কথাবার্তা বলেন গোটা বিশ্বের কাছে, যার যথার্থ তথ্য আদতে কোনো মিডিয়ায় কিন্তু আমি খুঁজেও পাইনি। তিনি দাবি করেছেন জম্মু এবং কাশ্মীরে প্রায় ৭ লক্ষ ইন্ডিয়ান সোলজার অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী সদস্যকে মজুত করেছে ভারতবর্ষ। এই যে তথ্য যা গোটা বিশ্বের সামনে যে কোনো দেশের লিডার এসে জট করে বলে দিল এবং যার কোনো ব্যাখ্যা সেই দেশও দিল না, তা নিতান্তই হাস্যকর বলে আমার ব্যক্তিগত ক্ষেত্রে মনে হয়েছে। অর্থাৎ ইউএনএ কেন ফ্যাক্ট চেক করা হয় না সেটাও কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন। যাই হোক, এবার আসল কথায় ফিরি। তিনি সব থেকে ইন্টারেস্টিংলি যে কথা বলেছেন তা হলো ভারতের যে নিয়ন্ত্রিত কাশ্মীর তা গাজার সঙ্গে তিনি মিল খুঁজে পেয়েছেন এবং গাজার যে মানুষ তারা যেমন স্বাধীনতা চায় ঠিক সেরকম ভাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারাও স্বাধীনতা চান। আর এই কথাই পাকিস্তানের প্রধানমন্ত্রী গোটা বিশ্বের সামনে হঠাৎ করে বলে বসেন। Similarly, like the people of Palestine, the people of Jammu and Kashmir too have struggled for a century for their freedom and right to self-determination. Instead of moving towards peace, India has resiled from its commitments to implement the Security Council resolutions on Jammu and Kashmir. These resolutions mandate a plebiscite to enable the people of Jammu and Kashmir to exercise their fundamental right to self-determination. কিন্তু ভারতের যে অকুপাইড কাশ্মীর সেই কাশ্মীরের লোকজন যে স্বাধীনতা চান সে বিষয়ে কোনো তথ্য সারা দেশ কেন বিদেশের একাধিক নিউজ পেপারে খুঁজেও কিন্তু আমি পাইনি। ফলে ভুলে ভরা তথ্য দিয়ে তিনি তার বক্তৃতা সাজিয়ে কার্যত ভারতকে ছোট করার চেষ্টা করেছেন গোটা বিশ্বের সামনে। এক, কাশ্মীরে ভারতীয় সেনা মজুত হয়েছে তার পরিমাণ ৭ লক্ষ। অন্যদিকে তিনি দাবি করেছেন কাশ্মীরের মানুষরা নাকি ভারতের থেকেও স্বাধীনতা চাইছেন। অর্থাৎ ভারতের এই পার্টির অবস্থা নাকি গাজার মতো। অর্থাৎ ভারতকে মেলাইন করার একাধিক চেষ্টা কিন্তু কালকে গোটা বিশ্বের সামনে করে গেছে পাকিস্তান। To cross the line of control and take over Azad Kashmir. Ladies and gentlemen, Mr. President, let me state in no uncertain terms that Pakistan will respond most decisively to any Indian aggression. যেখানে গোটা বিশ্বের বিভিন্ন দেশ
ভারতকে ইউএন যে কাউন্সিল তার স্থায়ী সদস্য করার প্রস্তাব দিয়েছে। ঠিক সেখানে পাকিস্তান একমাত্র দেশ যে ভারত বিরোধী বিভিন্ন অভিযোগ করে গেছে এবং কাশ্মীর সমস্যা থেকে শুরু করে দুই দেশের পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক সব দিকেই কিন্তু ভারতকে অভিযুক্ত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। পরবর্তীকালে নিজের দেশের দারিদ্রতা, ঋণের বোঝা, জলবায়ুর পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং ভূ রাজনৈতিক উত্তেজনা, এই কোনো বিষয়ে কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা পাকিস্তান কিন্তু গোটা বিশ্বের সামনে দিতে পারেনি। আরো সব থেকে হাস্যকর যে বিষয়টা লেগেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হঠাৎ করে বলে বসেন, আমাদের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ 1947 সালে শান্তির প্রতি অবদান রাখবে এই কমিটমেন্ট নাকি গোটা বিশ্বকে করেছিলেন। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ 1947 সালে পাকিস্তানের পক্ষ থেকে আবেদন করেছিলেন গোটা বিশ্বের কাছে পাকিস্তান পরবর্তী দিনে শান্তির বার্তা ছড়াবে। আর আজকের এই পাকিস্তানকে দেখে মোহাম্মদ আলী জিন্নাহর এই কমিটমেন্ট নিতান্তই হাস্যকর বলে অন্তত গোটা বিশ্বের কাছেই মনে হয়। This assembly regrettably witnessed a travesty this morning. A country run by the military with a global reputation for terrorism, narcotics trade, and transnational crime has had the audacity to attack the world's largest democracy. I speak about the reference to India in the speech of the Pakistani Prime Minister. তবে ভারতও কিন্তু চুপ করে থাকেনি। মনে রাখতে হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগেও বিভিন্ন ক্ষেত্রে ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তাও বলেছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কোনো ক্ষেত্রেই পাকিস্তানকে নিজে জবাব দেয়নি। বিভিন্ন ক্ষেত্রেই দেখা গেছে একাধিক ডিপ্লোম্যাট পাকিস্তানকে কিন্তু জবাব দিয়েছেন, আর এক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। অর্থাৎ প্রধানমন্ত্রী রিপ্লাই দিচ্ছেন একজন ভারতীয় কূটনীতিবিদ, আইএস অফিসার। তাহলে এখানেই ভারত কিন্তু পাকিস্তানের আসল অবস্থানটা কিন্তু একটা কূটনীতির ছলে কিন্তু বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বের কাছে। তবে যে কূটনীতিবিদ ভারতের পক্ষ থেকে জবাব দিলেন, সেই ফার্স্ট সেক্রেটারি বিদেশ মন্ত্রকের, তা কিন্তু নিতান্তই পাকিস্তানের কাছে অপমানজনক বলে আমার মনে হয়েছে। As the world knows, Pakistan has long employed cross-border terrorism as a weapon against its neighbors. It has attacked our parliament, our financial capital Mumbai, marketplaces, and pilgrimage routes. The list is long. For such a country to speak about violence anywhere is hypocrisy at its worst. ভারতের যে ডিপ্লোম্যাট পাকিস্তানকে উত্তর দিয়েছেন, সেই ভাবনাজি এই পাকিস্তানকে কিন্তু সরাসরিভাবে গ্লোবাল রেপুটেশন অফ টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদের প্রতীক হিসাবে চিহ্নিত করেছেন তার প্রথম জবাবি ভাষণে। তিনি বলেছেন, এ কান্ট্রি রান বাই দ্য মিলিটারি, অর্থাৎ পরিষ্কারভাবে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়, তা কিন্তু গোটা বিশ্বের সামনে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ। এবং এই সন্ত্রাসবাদের প্রতীক পাকিস্তান কিভাবে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের বিরুদ্ধে এহেন প্রশ্ন তুলছেন, সেই প্রশ্নই কিন্তু পাল্টা তুলে দিয়েছে ভারতবর্ষ। এবং ভারত যে দাবিগুলো পরবর্তীকালে করেছেন, তা হলো এই পাকিস্তান অর্থাৎ সন্ত্রাসবাদের একটি দেশ, তা কিন্তু ক্রস বর্ডার টেরোরিজমের অন্যতম প্রতীক। অর্থাৎ সীমান্তে যে হত্যা, সীমান্তে যে জঙ্গিপনা, তা যে পাকিস্তানি দিনের পর দিন করেছে, তা কিন্তু গোটা বিশ্বের সামনে পাকিস্তানকে অ্যাটাক করে রীতিমতো ভারত কিন্তু আরো একবার বলেছেন। We are talking about a nation that for long hosted Osama bin Laden, a country whose fingerprints are on so many terrorist incidents across the world, whose policies attract the dregs of many societies to make it their home. Perhaps it should come as no surprise that its Prime Minister would so speak in this hallowed hall. ফলে এই ভারতের আক্রমণের শিকার এই পাকিস্তান এবং পাকিস্তান যে সন্ত্রাসবাদের এক প্রতীক, তা কিন্তু ভারতীয় এই কূটনীতিবিদ বিশ্বের সামনে কিন্তু বুঝিয়ে দিয়েছে। পরবর্তীকালে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এক বিস্ফোরক অভিযোগ এনেছে। পাকিস্তানের বিরুদ্ধে তারা বলেছেন, কাশ্মীরে যে নির্বাচন হচ্ছে, তা কিন্তু ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাইরে থেকে, এবং তার নিশানায় কিন্তু এই পাকিস্তান, যারা কিন্তু এই গাজার সাথে কাশ্মীর প্রসঙ্গকে একই বিন্দুতে বসিয়ে ভারতের সমালোচনা করেছিলেন ঠিক তার আগের দিন। পরবর্তীকালে 1971 সালে জেনোসাইড অর্থাৎ গণহত্যা এবং সংখ্যালঘুদের অত্যাচারের সঙ্গে এই যে পাকিস্তান সরাসরিভাবে যুক্ত, তা কিন্তু বলে দিয়েছে ভারতবর্ষ। এবং পাকিস্তানের এই যে অ্যাটিটিউড এবং এই বিহেভিয়ার কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল এবং হাস্যরসের উদ্রেক ঘটায়, তা কিন্তু ভারতবর্ষ কালকে বলে পাকিস্তানকে রীতিমতো গোটা বিশ্বের সামনে হাস্যরসের এক উপাদানে পরিণত করেছে।
অর্থাৎ পাকিস্তানের সামনে ভারতের এই বক্তৃতা নিতান্তই পাকিস্তানের মান সম্মান যে নিতান্ত মাটিতে মিশিয়ে দিয়েছে সে কথা বলাই যায়। তবে এখানেই শেষ নয়, পরবর্তীকালে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তার বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানকে আরো বেশি যেন ধুয়ে দিয়েছেন। তারা সরাসরি অর্থনীতি এবং ইকোনমিক্যাল গ্রোথের প্রসঙ্গ টেনেছেন জয়শঙ্কর। তিনি বলেছেন কার্মাকে ফেস করছে এই পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের বর্তমান জিডিপি যে হারে মূল্যবৃদ্ধি বেড়েছে তা কোনোভাবেই ভারতের সমান তো নয়, বিশ্বের পিছিয়ে পড়া অন্য দেশেরও সমকক্ষ নয়। The UN has always maintained that peace and development go hand in hand. Yet, when challenges to one have emerged, due regard has not been given to the other. Clearly, their economic implications for the weak and vulnerable need to be highlighted. But we must also recognize that conflicts themselves must be resolved. The world cannot be fatalistic about the continuation of violence on a large scale, no more than be impervious to its broader consequences. অর্থাৎ পাকিস্তান কিন্তু কর্মফল ভোগ করছে এবং যে আগ্রাসন নীতির বিরুদ্ধে পাকিস্তান কথা বলেছে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে ভারত কিন্তু পরবর্তীকালে পাকিস্তানের এই মনোভাব যদি জায়গা মতো ঠিক না থাকে তাহলে কিন্তু ভারত সরকার কড়া পদক্ষেপ নিতে পারে। আর এই গোটা বিশ্বের সামনে এই নজিরবিহীন বাকযুদ্ধ নতুন করে জিওপলিটিক্যাল ক্ষেত্রে কিন্তু এক অন্য মাত্রা ধারণ করবে বলে আমার মনে হয়। মনে রাখতে হবে কিছুদিন আগেই রাজনাথ সিং পরিষ্কারভাবে আর্মিকে নির্দেশ দিয়েছিলেন যে আর্মি যেন সজাগ থাকে, সতেজ থাকে, অর্থাৎ কোনো অবস্থায় শত্রুপক্ষের আক্রমণ যদি আসে আমাদের সেনাবাহিনী যেন মোকাবিলা করতে পারে সেই নির্দেশই দিয়েছিলেন রাজনাথ সিং। পরবর্তীকালে তিনি ভারতের নৌবাহিনীকেও সজাগ থাকতে বলেছিলেন। আরো ইন্টারেস্টিং কথা হলো কিছুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী সরাসরিভাবে পাকিস্তানকে বলেছিলেন আলোচনা এবং রক্তপাত একই সঙ্গে হতে পারে না, অর্থাৎ পাকিস্তানকে ভারত সেটাই দেবে, সেই ভাষাতেই বোঝাবে যেই ভাষাটি পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা দেশ বোঝে। আর কার্যত গোটা বিশ্বের সামনে ইউএন কাউন্সিলের সামনে বড় বড় তাবর দেশের সামনে ভারত কিন্তু নিজের লক্ষ্য অবিচল থেকে পাকিস্তানকে সেই বার্তাই আবার দিল, যেখানে ভারত কিন্তু পরিষ্কারভাবে বললেন নিজের অবস্থানে ভারতবর্ষ সেদিনও যেখানে ছিল আজকেও আছে, অর্থাৎ সন্ত্রাসবাদ দমনে ভারতবর্ষ পাকিস্তানকে প্রয়োজনে ধ্বংস করে দিতে পিছু পা হবে না।